আসসালামু আলাইকুম। তামান্না নাহিদ খান স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ কমিটির প্রথম বৈঠক শুরু হয়েছে। বেলা 11টায় সংসদের ক্যাবিনেট কক্ষে এ বৈঠকে সভাপতিত্ব করছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। উপস্থিত আছেন বিরোধী দলীয় উপনেতা ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সহ কমিটির 11 সদস্য। সংসদ সদস্যদের আবাসন সমস্যা সহ গুরুত্বপূর্ণ বিষয়ে সমাধানের করণীয় ঠিক করতে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। এদিকে বিকেল 4টায় সংসদের সরকারি দলের সংসদীয় সভাও অনুষ্ঠিত হবে। ওই সভায় অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা 133টি অধ্যাদেশের বিষয়ে আলোচনা হতে পারে। এসব অধ্যাদেশের বিষয়ে আগামী 2 এপ্রিলের মধ্যে জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে। আগামীকাল থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আবারও শুরু হবে। সংসদের এই অধিবেশন চলবে আগামী 30 এপ্রিল পর্যন্ত। এ মুহূর্তে জাতীয় সংসদ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট সেলিম মালিক। সেলিম, সংসদ কমিটির সভা থেকে কি সিদ্ধান্ত আসতে পারে কিছু কি জানতে পেরেছেন? সভা থেকে আসলে কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত আসার কথা আমরা জানতে পেরেছি। 11টার পরে কিন্তু আসলে বৈঠকটি শুরু হয়েছে এবং সভাপতিত্ব কিন্তু করছেন নুরুল ইসলাম মনি, চিফ হুইপ, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনির সভাপতিত্বে। বিরোধী দলীয় এটা কিন্তু 11 সদস্যের কমিটি, বিরোধী দলীয় উপনেতাও কিন্তু এখানে উপস্থিত আছেন সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তবে এখান থেকে কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে আমাদের যতটুকু আমরা জানতে পেরেছি রুহুল কুদ্দুস তালুকদার দুলুর কাছ থেকে আমরা জানতে পেরেছি যে এখানে যেহেতু সব সংসদ সদস্যের ঢাকায় আবাসনের সংকট, মানে ঢাকায় সব সংসদ সদস্যের আবাসন নেই, তো ন্যাম ভবন কিন্তু অনেকদিন ধরে পড়ে রয়েছে, যেটি সংসদ সদস্যদের আবাসনের একটা বড় সমাধান করে থাকে। ন্যাম ভবনের বেশ কিছু সংস্কার এই সংস্কারের বিষয়ে আসলে এখানে আলোচনা হবে এবং সেই সংস্কারের মধ্যে কি ধরনের কেনাকাটা করা লাগতে পারে, এখানে আসলে চুনকাম যে বিষয়গুলো রয়েছে, রং করা, সেই বিষয়গুলো বিষয় আলোচনা হবে এবং কি ধরনের ফার্নিচার আসলে লাগতে পারে ভেতরে, সে বিষয় কিন্তু আজকে এই বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে। এছাড়া সংসদ পরিচালনার জন্য সংসদকে আসলে একটা ভালোভাবে কার্যকর করার জন্য কি ধরনের ব্যবস্থা নেওয়া যেতে পারে বা কার কি ধরনের ভূমিকা রাখা জরুরি, সে বিষয়ে এখান থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসার কথা রয়েছে। বিকেলে কিন্তু একটি বৈঠক রয়েছে, সেই বৈঠকে কিন্তু সরকার দলীয় সংসদ সদস্যরা সংসদের যে বৈঠক, সেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সেই বৈঠকে আসলে যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত হওয়ার কথা রয়েছে বলে আমরা জানতে পেরেছি সেটা হলো যে অন্তর্বর্তী সরকারের 133টি যে অধ্যাদেশ জারি করেছিল, সেই অধ্যাদেশ আসলে কয়টি বাস্তবায়ন বা কয়টি সরকার মেনে নেবে বা কয়টি বিষয়ে আরও বেশি আলোচনার দরকার রয়েছে কিনা, কারণ আগামী 2 এপ্রিলের মধ্যে কিন্তু এই যে 133টি অধ্যাদেশ সেগুলো প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে, যেটি এর আগে গঠিত হয়েছে বিশেষ কমিটি। সেই বিশেষ কমিটি যে প্রতিবেদন দেবে সেইখানে আসলে কি ধরনের মত বা দ্বিমত থাকতে পারে সেই বিষয় কিন্তু আজকে যে বিকেলে যে বৈঠক 4টার যে বৈঠকটি অনুষ্ঠিত হবে সরকার দলীয় সংসদ কমিটির বৈঠক, সেই বৈঠকে আসলে আলোচনা হওয়ার কথা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। আগামীকাল থেকে কিন্তু আগামীকাল বিকেল 3টা থেকে কিন্তু মুলতবি যে অধিবেশন সংসদের সেটি কিন্তু আবার শুরু হবে আগামীকাল থেকে এবং এটি 30 তারিখ পর্যন্ত, অর্থাৎ সারা মাস ব্যাপী চলবে বলে আমরা জানতে পেরেছি। তো তার মানে এই ছিল আমার কাছে সংসদীয় কমিটির বৈঠকের খবর। জানছিলাম সংসদ কমিটির সভার খবর। রাজধানী জুড়ে জ্বালানি তেলের সংকট এখনো কাটেনি। তেল সংগ্রহের জন্য ভোর থেকে পাম্পগুলোর সামনে যানবাহনের দীর্ঘ সারি চোখে পড়ে। কোনো কোনো পাম্পে এই জট ছাড়িয়ে গেছে 2 থেকে 2.5 কিলোমিটার পর্যন্ত। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে মাঝ পথে তেল ফুরিয়ে যাওয়া চালকরা। সরকারি নিষেধাজ্ঞার কারণে পাম্প কর্তৃপক্ষ প্লাস্টিকের বোতলে তেল বিক্রি বন্ধ রাখায় রাস্তায় অচল হয়ে পড়ে আছে ব্যক্তিগত গাড়ি। সরবরাহ সংকটে চাহিদা সামলাতে হিমশিম খাচ্ছে পাম্পগুলো। তেলের সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই ভোগান্তি থেকে সহসা মুক্তি দেখছে না ভুক্তভোগীরা। আমি প্রায় 1 ঘন্টার মতো বসে আছি এখানে। তারা বলছে যে 2টার দিকে নাকি তেল দেবে। গাড়ির রাস্তা বন্ধ হয়ে গেছে, সেজন্য আমি আসছি। গাড়ি ঠেলে আনতে পারি না, কোনো কিছু পাইতেছি না সাহায্য। তখন কি করব, বাধ্যতামূলক মানে গাড়ি ঠেলে সাইড করিয়া এখন বোতল নিয়ে আসছি, তো তেল দিতে বললে তেল দেয় না।
রাজধানীর বিজয় সরণি একটি পেট্রোল পাম্পে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নাহিদ প্রিন্স। সরাসরি যাচ্ছি তার কাছে। নাহিদ, পাম্পে কি অবস্থা দেখছেন? ভোর থেকে বিজয় সরণির পাম্পে তেল সংকট রয়েছে। তো কিছুক্ষণ আগে 3টি গাড়ি এখানে এসেছে, 41,000 লিটার তারা অকটেন এখান থেকে তারা সেই মোটরসাইকেল বা যারা এই তেল সংগ্রহের জন্য বসে আছেন তাদেরকে দিবেন। তো গাড়ির যে দীর্ঘ লাইন সেটি কিন্তু রয়েছে বিজয় সরণি থেকে জাহাঙ্গীর গেট ক্রস করে তারপরে বিএফ শাইন কলেজ পর্যন্ত সেই লাইন কিন্তু রয়েছে। তারা বলছিলেন যে ভোর রাত থেকে এখানে অপেক্ষা করছেন তেলের জন্য, কারণ অনেকের গাড়ি বন্ধ হয়ে গেছে, সেই ব্যক্তিগত গাড়ি যাদের রয়েছে প্রাইভেট কার সেগুলো বন্ধ অনেকের রয়ে গেছে। তো এইগুলো নিয়েও তারা অনেকটাই হতাশা প্রকাশ করছেন, কারণ সরকারের পক্ষ থেকে বরাবর বলা হচ্ছে যে তারা পর্যাপ্ত পরিমাণে তাদের কাছে অকটেন ডিজেল রয়েছে, তবে সেই বাইকাররা বা সেই ব্যক্তিগত গাড়ির যারা রয়েছেন দায়িত্বরত তারা বলছেন যে সেই তেল তারা পাচ্ছেন না। তো সেই ফিলিং স্টেশনের কর্তৃপক্ষরাও বলছেন যে তাদের যে চাহিদা ছিল যে 5 গাড়ি 6 গাড়ি তারা অকটেন পেতেন, সেখান থেকে এখন তারা 3 গাড়ি পাচ্ছেন। তো সেই তাদের কাছেও সেই সরবরাহ নেই, তাই তাদের এই পাম্পগুলো বন্ধ রাখতে হচ্ছে। শুধু এই বিজয় সরণি পাম্প নয়, আশপাশে পাম্পগুলো ঘুরেছি, প্রায় 10টির উপরে পাম্প ইতিমধ্যে বন্ধ রয়েছে। সেই সকালে আমরা দেখিয়েছিলাম যে পরিবাগ পাম্পটিতে, সেখানেও কিন্তু দীর্ঘ লাইন কিন্তু রয়েছিল। তো 1-1.5 কিলোমিটার সেই দীর্ঘ লাইন সেই ভোর রাত থেকে মূলত এখানে সেই অপেক্ষা করছে। তারা বলছেন যে যে পাম্পটিতে আমি রয়েছি বিজয় সরণির পাম্পটিতে, সেখানে কিন্তু এই সংকট কিন্তু দেখা যায়নি। সেই সংকটময় সময়ে কিন্তু তারা উঠেছেন। তো তারা বলছেন যে সেই সংকটে এখন তারা পড়ছেন। সরকারের পক্ষ থেকে যে বার্তা রয়েছে যে মোটর বাইকে 5 লিটার তেল, এছাড়া ব্যক্তিগত গাড়ির 10 লিটার, এছাড়া 20 লিটার বড় গাড়িতে তেল নিতে পারবে। তো সেইগুলোই তারা মূলত দিচ্ছেন। তো অনেকে দেখলাম যে সেই পানির যে সেই প্লাস্টিক পট সে হাতে নিয়ে এসেছে তেল নিতে, কারণ অনেকের গাড়ি রাস্তায় সেই তেল সংকটের কারণে সেই গাড়িগুলো বিকল হয়ে পড়ে আছে। তো সেগুলো কিন্তু সরকারির যে বলা আছে যে সেগুলো সংগ্রহ করতে পারবে না। তো এই জন্য সেই গাড়ির চালকরাও কিন্তু সে বিপাকে পড়েছেন। তো নানাভাবেই যে হয়রানি বা এই যে দুর্দশা সেটি কিন্তু রয়েছে, কারণ প্রচণ্ড রোদে তারা তাদের ব্যক্তিগত গাড়ি নিয়ে তারা বসে আছেন যে এই সংকট কাটিয়ে ওঠার জন্য। কারণ পুরো রাজধানী জুড়েই যে পাম্পগুলো রয়েছে সেখানে বেশিরভাগ পাম্পই মূলত সেই সংকটের কারণে বন্ধ রয়েছে, সেই সংকট রয়েছে। তো সেই বিজয় সরণি থেকে আগারগা, এছাড়া আসাদ গেট, প্রতিটি পাম্পই ঘুরেছি, কিছু সংকট দেখা গেছে। এছাড়া দীর্ঘ লাইন কিন্তু পুরো রাজধানী জুড়েই প্রতিটি পাম্পেই রয়েছে, কারণ বলছিলেন যে আগামীকালকে থেকে অফিস খোলা রয়েছে, সেই অফিস তারা যেন তাদের সেই মোটর বাইক নিয়ে তারা করতে পারেন। তো এই জন্যই মূলত আজকে তারা দিনভর এই পাম্পগুলোর সামনে অপেক্ষা করছেন। আমি দেখতে পাচ্ছি, এই যে দেখাচ্ছি যে পাম্প, এই যে গাড়িটি কিছুক্ষণ আগে এসেছে এখানে, তারা বলছে যে 2টার পর থেকে মূলত এইখান থেকেই তারা তেল নিতে পারবে। তো এই পাম্প থেকে তেল সরবরাহের কাজ চলছে, সেই প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে। মূলত 3টি গাড়ি এখানে এসেছে এই বিজয় সরণির পাম্পটিতে। তারা 41,000-এর বেশি অকটেন এখান থেকে সংগ্রহ করতে পারছেন। তো এই যে তাদের সংকট, পাম্পগুলোর সংকট, সেটি কিন্তু রয়েছে পুরো রাজধানীর প্রতিটি পাম্পেই। যদি বলি সংকট কম বেশি রয়েছে, তবে সকাল থেকে 10টিরও বেশি পাম্প বন্ধ ছিল আর কি এই পুরো। জানছিলাম জ্বালানি তেলের খবর। রাজবাড়ির দৌলতদিয়া ফেরিঘাটে বাস ডুবির ঘটনায় উদ্ধার অভিযান শেষ করেছে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্ট গার্ডের ডুবুরি দল। বেলা 12টায় তারা অভিযান শেষ করে। এ সময় ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, দৌলতদিয়া ফেরিঘাটে বাস ডুবির ঘটনায় সাময়িকভাবে উদ্ধার অভিযান শেষ হয়েছে। এরপরও কেউ তাদের আত্মীয় নিখোঁজের দাবি জানালে পুনরায় উদ্ধার অভিযান পরিচালনা করা হবে। বুধবার বিকেলে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সৌহার্দ্য পরিবহনের একটি বাস পদ্মা নদীতে ডুবে যায়। এতে 26 জনের মরদেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনা তদন্তে গঠিত 2টি কমিটি কাজ শুরু করেছে। কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় তাজেম আলী নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়,
গতকাল রাত 9টার দিকে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের বুজরুক বাখই গ্রামে দুর্বৃত্তরা তাজেম আলীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। স্থানীয়রা নিহতের পরিবার ও পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। নিহত তাজেম আলী একই গ্রামের আবুল কাশেমের ছেলে। পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। মালদ্বীপের রাজধানী মালের ন্যাশনাল স্টেডিয়ামে বিকেল 4:45টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। দুই দলই এরই মধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ 2-0 গোলে হারিয়েছে পাকিস্তানকে। সেই ম্যাচে দারুণ দুটি গোল করে চমক দেখিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার রোনান সুলিভান। এবার ভারতের বিপক্ষেও চমক দেখানোর অপেক্ষায় আছেন তিনি। পাকিস্তানকে 3-0 গোলে হারানোয় গোল ব্যবধানে শীর্ষে অবস্থান করছে ভারত। তাই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য জয় প্রয়োজন বাংলাদেশের। ড্রয় হলেও ভারতই থাকবে গ্রুপের শীর্ষে। গ্রুপ রানার্স আপ হয়ে উঠলে মোর্শেদদের খেলতে হবে নেপালের বিপক্ষে। এই ছিল মধ্যাহ্নের খবরে। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।